ইতিহাস, ঐতিহ্য, লোকসাহিত্য, সংস্কৃতির সন্ধানে কেন্দুয়ার পথে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে একটি ব্যতিক্রমী ইভেন্টে আপনাদেরকে মুখোমুখি করতে চাই। আমাদের সামিউল আমাদের নেত্রকোনা জেলার কেন্দুয়ার কৃতি সন্তান, ইতিমধ্যেই যিনি ভার্চুয়াল গণমাধ্যমে ভাইসাব নামে খ্যাতি অর্জন করেছেন। আমরা শুনবো তার মুখে ভাইসাব হয়ে ওঠার গল্প। ধন্যবাদ। যে যেখান থেকে শুনতেছেন, আমাদের কেন্দুয়ার মানুষ বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা শুনতেছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। কাকা যে প্রশ্নটা করলো যে আসলে ভাইসাব হয়ে ওঠার গল্পটা, এটা খুবই সিম্পল। আমি থিয়েটার করি দীর্ঘদিন ধরে। আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি থিয়েটারে ছিলাম, পড়াশোনাও থিয়েটার নিয়ে। তো লকডাউন যখন আসে 2020-এর শুরুর দিকে, মার্চের পর থেকে, এই সময়টা থেকে আমরা একদম ডিসেম্বর পর্যন্ত টোটালি আমরা ইয়াতে ছিলাম, লকডাউনে ছিলাম, কোভিড-19-এর ওই সময়টাতে, প্যান্ডামিক সিচুয়েশনে। তো আমার একজন অভিনয় শিল্পী হিসেবে আমি এটা খুব আমার ভাবাইতেছিল এবং আমি খুব বিরক্ত ছিলাম যে আমি মানুষজনের সাথে কমিউনিকেট করতে পারতেছি না, মানুষের সামনে আমি কিছু করতে পারতেছি না, এরকম একটা ব্যাপার ছিল। তারপর মনে হলো যে তাহলে এটা করা যায়, যে একটা ফেসবুক, ওই সময় আবার আশেপাশে দেখলাম অনেকগুলো পেজ উঠতেছে নতুন, অনেক মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করে। তারপর মনে হলো যে ওকে, এটা তাহলে স্টার্ট করা যায়, এই জায়গা থেকে আসলে এটা করা আর কি। ধন্যবাদ। আমাদের সামিউল, সে ভাইসাব নামে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত। আমি যতটুকু জানি যে তার 18 মিলিয়নের বেশি তার ভিডিও ভিউ হয়েছে, এবং শুধু ভিউ না, অনেক মানুষ একটা নিয়মিত ক্যারেক্টার হিসেবে তাকে দেখতে চায়। তো এই ক্যারেক্টার পিছনে রয়েছে আরেকটি সত্তা। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, এই সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বে পড়াশোনা শেষ করেছেন। তো সামিউল, নাটক ও নাট্যতত্ত্বে পড়াশোনার মাধ্যমে আসলে তুমি আমাদেরকে কিভাবে আমাদের এই সমাজ পরিবর্তনে বা সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে আমাদের পথের দিশারি বা অনুগামী হতে চাও বা হতে পারো? আচ্ছা, আমার চাচা আমার আদর করে, স্নেহ করে, এই জন্য একটু বাড়াই বলে। আমি খুবই ছোট মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ। এবং আপনি যেটা বললেন যে জাহাঙ্গীরনগরে আমাদের জাহাঙ্গীরনগরের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটা নাট্যাচার্য সেলিম আলদিন স্যার খুলছিলেন, এবং তার যে উদ্দেশ্য ছিল সেটা হলো আমাদের যে লোকজ সংস্কৃতি এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটা যেন টিকে থাকে, মানুষ যেন বুঝতে পারে এবং এটা যেন চর্চা করতে পারে। সেই জন্য একটা একটা কি বলে, একটা তৈরি করা, একটা জেনারেশনকে এই জিনিসটা থ্রো পাস করা, যে এই জিনিস আমাদের হচ্ছে এই সংস্কৃতি। এবং আমরা সেটাই করছি। এখানে যেটা হয়েছে যে আমরা ওখানে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে আসলে কুদ্দুস ভাই যেটা করে এটাও নাটক। এর আগে হয়তো বুঝতাম যে শেক্সপিয়ার যেটা করে এটা নাটক, মলিয়ার যেটা করে এটা নাটক, কিন্তু যে পালা গাইতেছে, ইসলামউদ্দিন ভাই পালা গাইতেছে, এটা যে নাটক ওইভাবে বুঝতাম না। তারপর গিয়ে বুঝলাম যে না, এটা নাটক, এটা একটা পারফর্মিং আর্ট এবং এর পারফরমেন্সের একটা এই জায়গা থেকে আমরা মনে করি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্রামাটিক্স থেকে যারা বের হয়েছে, তাদের এরকম একটা ধারণা থাকে যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে বাঁচায় রাখবো এবং মানুষ যেন বুঝতে পারে তার নিজের সংস্কৃতি কি। বিউপনিবেশিক একটা প্রেরণা আমাদের মধ্যে কাজ করে, যে আমরা বিজাতীয় সংস্কৃতিতে নির্ভরশীল হব না, আমাদের নিজের যে সংস্কৃতি সেটাই আমরা চর্চা করবো। এটা যার যার কালে। এখন আমার বাড়ি কেন্দুয়াতে, এখানে যাত্রা হয়, এখানে পালা গান হয়, আমার ইন্টারেস্ট এই জায়গায় থাকবে। আমার কাজের ফিল্ডও এটাই, আমার থিয়েটার যাত্রা নিয়ে কাজ করতে হবে, পালা নিয়ে কাজ করতে হবে। আরেকজন লোক, তার বাড়ি যদি হয় রাজশাহীতে, সে গম্ভীরা নিয়ে কাজ করবে, গম্ভীরা চর্চা করবে, গম্ভীরার প্রসারে কাজ করবে, এরকম আর কি। এরকম কিছু আমাদের দায়বদ্ধতা আছে। তো এই যে দায়বদ্ধতার জায়গা থেকে তুমি কাজ করছো, এখন একটা জেনারেশন হট করে চলে আসছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভার্চুয়াল সকল প্ল্যাটফর্মে এআই এর ব্যবহার। তো এআই তো আমাদের এই সৃজনশীল গণমাধ্যম বা আমাদের যে এই প্ল্যাটফর্মগুলির জন্য এটা কি চ্যালেঞ্জ, নাকি এটা সহায়ক ভূমিকা পালন করবে, বা এটার সাথে ফাইট করে কিভাবে তুমি তোমার চিন্তা চেতনার মাধ্যমে তোমার একে আগায় নিতে চাও আইডিয়াটাকে? আসলে এআই ব্যাপারটা হয়েছে, এআই আসলে কোত্থেকে শুরু হয়েছে আমি যদি চিন্তা করি, ক্যালকুলেটর যেটা, এইটাও তো আসলে এআই আমারে যেটা দিতেছে, 20-30 বছর আগে ক্যালকুলেটর আমার এটাই দিত। আমার নামতা মনে থাকে না বা এত সময় নেই, আমি চাপ দিয়ে দিতেছি। তো এআইও আমার কাজটা সহজ করে দিতেছে। এটা আবার অবিমিশ্রিত ভাবে ভালো বা মন্দ বলার সুযোগ নাই, এটা উপকারী না অপকারী এইভাবে একদম মোটা দাগে বলা পসিবল না। তবে এটা আমাদেরকে অনেক ব্যাপারে হেল্প করবে। এইখানে মানুষের যে মানবিক হয়ে ওঠা, তার উদ্দেশ্য কি? আপনি এআই দিয়ে আপনার আমার একটা সুন্দর ছবি বানাইতে পারবেন,
আপনি হলেন আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমরা একসাথে হয়তো বসি না, আপনার মনে হচ্ছে ঠিক আছে ভাতিজার সাথে সুন্দর একটা ছবি বানাবো। আবার আপনার যদি উদ্দেশ্য সেরকম না হয়, অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, সেটাও আপনি করতে পারবেন। এখন এটা আপ টু ইউ যে আপনি কি বানাইতে চান, এআই এর মাধ্যমে আপনি কি করতে চান। এবং আপনি যদি বলেন যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এটা কোনো থ্রেট কিনা, এটা সত্যি আমাদেরকে ভাবাইতেছে যে এই গীতিকার যিনি গান লিখেন বা সুরকার যিনি গান সুর করেন বা যিনি গান গায় শিল্পী, তাদের জায়গাগুলো আস্তে আস্তে দখল করতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের জায়গায় পৌঁছানো আসলে পসিবল না। বা কোনোদিন যদি পৌঁছায় সেখানেও আসলে আমাদের কিছু করার নাই, পরিস্থিতির এরকম, এটার সাথে আমাদের চলতে হবে আর কি, সময় অনুযায়ী ফাইট দিতে হবে। সময় অনুযায়ী ফাইট দিতে হবে। আচ্ছা, তোমাকে আমি একটা বিষয় জানাতে চাই না, তুমি নিজেও জানো যে আসলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাট্যতত্ত্ব মানে শিল্প সাহিত্য সংস্কৃতির একটা আতুরঘর, যেটা কিন্তু আরেকটা আতুরঘরে তুমি জন্মগ্রহণ করেছো। আমাদের যতীন স্যার বলতেন যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির যে এই বিচরণের ক্ষেত্র বিশ্লেষণ করে যে সবার আগে নেত্রগুণা সত্য, তার উপরে কেন্দ্র সত্য। তুমি কেন্দ্র সন্তান হিসেবে, শিল্প সাহিত্য সংস্কৃতির একজন কর্মী হিসাবে, নাটক ও নাট্যতত্ত্বের একজন স্টুডেন্ট হিসাবে, বা বর্তমান গণমাধ্যমের যে একজন ভার্চুয়াল তুমি ভাইসাব হিসেবে কেন্দ্র দায়বদ্ধতা থেকে তুমি কি করতে চাও? কেন্দ্রের দায়বদ্ধতা আমার প্রথম দিন থেকেই আছে। সেটা হলো যে আমাদের, আপনি যদি আমার কন্টেন্ট দেখেন, সেখানে কেন্দ্র মানুষের কেন বেশি মজা লাগে। কেন্দ্র যেমন একটা হইলো তার আঞ্চলিক ভাষা, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, এবং শুধুমাত্র আঞ্চলিক ভাষায় একটা কথা বলে দিলেই ওই কালচারটাকে এক্সপ্লোর করা হয় তা কিন্তু না। আমার গল্পের যে প্যাটার্ন, আমার গল্পের যে চরিত্রগুলো, তাদের যে রসবোধ, তাদের যে ক্যারেক্টারের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আপনি কেন্দ্র হতে পারবেন। এবং আমি মনে করি অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু ধরেন হামিদ মেম্বার, সে আসলে কি করে, সে কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে, এগুলো কেন্দ্রতে আপনি পাবেন। কেন্দ্র মানুষের ভাবনা কি, মানুষের ফুড হ্যাবিট কি, মানুষের পোশাক আশাক কি, এই জিনিসগুলো আমি করতে চাই। এবং আমি রিসেন্টলি যে কাজগুলো করতেছি সেটা হলো যে কেন্দ্র আর যারা শিল্প সংস্কৃতিতে অবদান রাখছে, বা আমাদের সেই যেসব বড় বড় জিনিস আছে যেগুলো এখনো আসলে আলোর মুখ দেখে নাই বা মানুষজন কম জানে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। আপনি নিজেও জানেন আমরা যাত্রা নিয়ে একটা সিনেমা করলাম। তো এই জিনিসগুলো আছে, এবং যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যদি দেয়, সুস্থ থাকি, ইনশাল্লাহ এগুলো করবো। ধন্যবাদ তোমাকে। আমি এবার আলোচনার আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এই ইন্টারভিউটি একটি অপ্রস্তুত অবস্থায় নেওয়া। হৃদয় কেন্দ্র একদিন সোহাগ মিয়া আমাদেরকে ক্যামেরা বন্দি করছে, আমরা একটা নাটকের একটা শুটিং করছিলাম। এই আইডিয়াটা আমাদের সামিউল, আপনাদের যে ভাই সাহেব, এখানে আমি একটু বলি কাকা, ব্যাপারটা হচ্ছে আজকে আমার দিনটা আমার খুব আনন্দের একটা দিন। সেটা হলো যে আজকে প্রথম আমি চাচার সাথে স্ক্রিন শেয়ার করলাম, একসাথে আমরা অভিনয় করলাম। একটা সিন হলো, আমি কিন্তু চাচার অভিনয় দেখে যদি বলি যে এই অভিনেতা হয়ে ওঠার যে প্রবণতা, সেই প্রবণতাটা শৈশবে যে কয়েকজন আছে, রাখাল দাদা আপনি যারা ছিলেন, পরে আমার বুইগার যে চাচা আছে, শহীদ চাচা, তো এই যে আপনাদের যে একটা টিম ছিল যারা রেগুলার যাত্রা করতেন রামপুর বাজারে, বুইগার মাঠে, এই বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলো আমরা শৈশবে দেখছি। দেখার পরই কিন্তু মনে হচ্ছে যে না, এটা জিনিসটা ইন্টারেস্টিং। তো সেই জায়গা থেকে এটা আমার মনে হলো একটু বলা উচিত, এবং আমি আশা করি সোহাগ ভাই এটা কেটে বাদ দিবে না। ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই বিষয়টাকে, সোহাগ ভাইকেও কৃতজ্ঞতা জানাই। আসলে একটা ড্রিম আমার ছিল শৈশবে, নাটক পড়াশোনা করা। আমার ভাই, আপনাদের ভাই সাহেব আমার বাইশটা সে আশা পূর্ণ করেছে, এবং আমি বিশ্বাস করি হুমায়ুন আহমেদ পরবর্তী সময়ে নাটক বিষয় নিয়ে, এই নাটক সিনেমা বা এই কেন্দ্রিক বিষয়গুলি নিয়ে আমাদের প্রত্যাশার জায়গাটা পূরণ করবে। এই পড়াশোনা জানায় সেই ছেলেটি, সেই দোয়া এবং আশাকাঙ্ক্ষা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। আর জানাতে চাই, এই বাইসাব হয়ে গোটার গল্পের আগে সে আমার একজন ভাতিজা, তার বাবা, আমি একসাথে অগ্নিমিকে জব করতাম, উনি গত হয়েছেন। আমার অত্যন্ত স্নেহ, আমাকে স্নেহ করতেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন অভিভাবক ছিলেন তার বাবা এবং আমরা একসময় আমাদের সেই গারো পাহাড়ের পাদদেশে সুমেশ্বরী নদী বিধৌত বিরিশিরিতে আমরা একসাথে দীর্ঘদিন থেকেছি। সেখান থেকেই এই আজকের এই আমাদের দোয়া, আমাদের মতো যারা তাকে দোয়া করেন, তাকে নিয়ে আমাদের আগামী দিনের যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির যে স্বপ্নগুলি আমরা পূরণ করতে চাই। এবং ভার্চুয়াল গণমাধ্যমের পাশাপাশি সে সত্যিকার অর্থে সেলিম আলী স্যারের যে ধারাবাহিকতায়, আমাদের হুমায়ুন আহমেদের ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্য, শিল্প সাহিত্য সংস্কৃতির পথে কেন্দ্র আর যে ঐতিহ্যকে আরো ব্যাপকভাবে অগ্রসরমান করবে, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।